প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশ। গণমাধ্যমের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব হাসান হাফেজ। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো আমরা আলোচনা শুরু করব। আমরা আজকে গণমাধ্যমের শিরোনাম জুড়েই প্রাধান্য দেখতে পাচ্ছি আসলে আন্তর্জাতিক নারী দিবসকে ঘিরে, যে নারী দিবসের এবারকার প্রতিপাদ্য অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। তো আমরা এই বিষয়টিকে প্রতিপাদ্য রেখে বিভিন্ন ধরনের শিরোনাম এবং উপশিরোনাম আমরা সংবাদপত্রগুলোতে প্রাধান্য পেতে দেখেছি। তো আমরা বিষয়টি ঘিরে আলোচনা শুরু করতে চাই। প্রথমে দিবসের প্রতিপাদ্য এবং তারপর আমরা একটু সংবাদ শিরোনামে ঢুকব। আমরা এরকম বিশ্বের স্বপ্ন দেখতে চাই যেখানে নারী দিবস আলাদা করে পালন করতে হবে না, কারণ নারীকে বাদ দিয়ে তো উন্নয়ন সম্ভব না। নারী সবসময় কিন্তু একটা মোটা দাগে ভোগের সামগ্রী হিসেবে পরিগণিত হয়ে আসছে, এবং পুরুষের যে কর্তৃত্ব, দাপট, কি বলবো, এটা অন্যায় যে প্রভুত্ব, সেটা কিন্তু খুবই বিশাল বৈষম্য একটা সেই আদিকাল থেকে চলে এসছে। মানুষ তথাকথিত আধুনিক হয়েছে, কিন্তু আপনার এই ক্ষেত্রে কিন্তু বৈষম্যটা দূর হয়নি, এখনো পর্যন্ত দূর হয়নি। নারী এখনো সহিংসতার শিকার, কর্মক্ষেত্রে, গৃহে, সব জায়গায় লাঞ্ছিত, অথচ পরিশ্রমটা কিন্তু নারীর সবচেয়ে বেশি। প্রতিটি সংসারে দেখবেন আপনার প্রবাদই আছে যে কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়, মা কখনো খারাপ হতে পারে না। যেটা একাত্তা হয় সেটা খুবই বিরল ব্যতিক্রম। এবং পৃথিবীর মধ্যে একমাত্র নিঃস্বার্থ সম্পর্ক হচ্ছে মা এবং সন্তানের সম্পর্ক। এমনকি বাবার সঙ্গে সম্পর্কটাও কিন্তু অনেকটা ক্ষেত্রে স্বার্থের এবং অনেকখানি আলগা। সুতরাং নারীকে যদি আমরা সম্মান না করি, নিজেদেরকে আমরা অসম্মানিত করব। সেইটাই আমাদের মধ্যে সেই বোধটা যেন জাগ্রত হয়, এবং আমরা যেন নারী দিবস পালন করতে না হয়, সারা বছরই যেন নারী দিবস থাকে, এরকম দিনের স্বপ্ন আমাদের দেখতে হবে, এবং সেই অনুযায়ী ত্যাগ স্বীকার করতে হবে এবং সম্মানটা দিতে হবে তাদেরকে। আপনি খুবই ঠিকভাবেই বলছিলেন যে সমতার এমন এক পর্যায়ে যাবে যেখানে আলাদা করে আর মানুষ, নারী পুরুষ কি, সবাই মানুষ। তো এই যে আপনার এই আকাঙ্ক্ষার সঙ্গে বর্তমান যে বাস্তবতা, বিশেষ করে এবারকার প্রতিপাদ্যে যেভাবে উল্লেখ করা হয়েছে, অধিকার, সমতা এবং এরপর ক্ষমতায়ন, আলাদা করে যেভাবে প্রত্যয়গুলো ব্যবহার করা হয়েছে, এগুলো অনুযায়ী বর্তমানে সমাজের যে পরিস্থিতি, এটি যদি আপনি একটু বিশ্লেষণ করে বলেন। বাস্তবের সঙ্গে তো এটার অনেক দূর ব্যবধান। আপনি দেখেন যে ক্ষমতায়ন তো আমরা সেইভাবে করছি না। আমাদের দেশের রাজনীতিতে যদি নারী ক্ষমতায়ন আমরা দেখি, তাহলে মোটা দাগে দেখতে হবে যে এটা একটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। কিন্তু আপনার রাজনৈতিক দলগুলিও এত কৃপণ যে নিয়ম আছে যে 33% নারীকে দিতে হবে সরাসরি নির্বাচন, কিন্তু আমরা তো দিই না, সেটা তো কখনো। সুতরাং দোষটা কিন্তু পুরুষের মধ্যেই আছে। এবং আপনার লক্ষ্য করে থাকবেন যে সব ক্ষেত্রে সহিংসতাটা বাড়ছে এবং অসহিষ্ণুতাটা বাড়ছে, এবং এই পরিবর্তিত বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে নারীর প্রতি সহিংসতাটা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সেটা প্রত্যেকেই যদি সচেতন আমরা না হই, শ্রদ্ধাশীল না হই, তাহলে পুলিশ দিয়ে আইন করে এটা সম্ভব না। প্রত্যেকটা মানুষকে বদলাতে হবে, এটা হলো কথা। নিজেদেরকে আধুনিক করতে হবে, বৈষম্যের দূর করতে হবে, তাহলেই কিন্তু আমরা একটা সেরকম সমাজ গঠন করতে পারি। প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে বদলাতে হবে। না হলে কিন্তু আপনার ঘরে ঘরে কি পুলিশ দেবে? পুলিশে গিয়ে কি করবে? আইন দিয়ে কি করবে? একটার পর একটা অ্যাসিড ছোড়ার যেই প্রবণতা দেখা যাচ্ছে, তারপরে হেনস্থা করা হচ্ছে, কর্মক্ষেত্রে হেনস্থা করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে নানানভাবে। আমি আর উদাহরণ দিতে চাই না। এই সাম্প্রতিক কতগুলি ঘটনাও অত্যন্ত মর্মান্তিক এবং উদ্বেগজনক। সেগুলি রোধ করার জন্যে কিন্তু দায়িত্ব আছে, বাবা মায়ের দায়িত্ব আছে, অভিভাবকের দায়িত্ব আছে, শিক্ষক মণ্ডলীর দায়িত্ব আছে। আমরা যেন সেই শিশুদেরকে সেইভাবে গড়ে তুলি যেন তারা শ্রদ্ধাশীল হতে শেখে, মানুষ হিসেবে সম্মান করতে শেখে নারীকে। এই দায়িত্বের জায়গায় আপনি খুব সূক্ষ্মতম জায়গা থেকেই শুরু করেছেন, পরিবার থেকে, পরিবার সমাজ থেকে শুরু করে যে বৃহত্তর পরিমণ্ডল। এক্ষেত্রে আমরা রাষ্ট্রের ভূমিকার দিকেও জোর দিতে দেখি বিভিন্ন দিক থেকে। আপনি যদি বর্তমান পরিস্থিতি, আপনি বলছিলেন যে সাম্প্রতিক কিছু ঘটনার উদাহরণ দিয়েও আপনি বলছিলেন, এরকম একটি পরিস্থিতিতে আপনি রাষ্ট্রের কাছ থেকে কীরকম ভূমিকা আশা করেন নীতিমালার প্রণয়ন কিংবা প্রয়োগের ক্ষেত্রে? রাষ্ট্রের তো একটা দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখনও পুরোপুরি আয়ত্তে আসেনি, কারণ পুলিশকে সেইভাবে এখনও আমরা কার্যকর ভূমিকায় দেখতে পাচ্ছি না। ফলে রাষ্ট্রের কাছ থেকে রাষ্ট্র এখন ব্যতিব্যস্ত আছে, খুবই নানান ইস্যুজ আছে। আপনার শতাব্দীর
বঞ্চিত লোকেরা সব মধ্যরাত্রের আন্দোলন হয় এখন এই সরকারের উপরে এত বেশি চাপ সৃষ্টি করেছে, সেটা অন্যায়, অমানবিক এবং অযৌক্তিকও। এই সরকার এসছে একটা গণতন্ত্রের উত্তরণের একটা প্ল্যাটফর্ম হিসেবে, একটা ট্রানজিটরি, একটা সাময়িক একটা সরকার, যারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, সেই দিকে তারা নজর সেইভাবে দিতে পারছে না। আর তার মধ্যে এইসব ইস্যুস আসছে যেগুলি অনভিপ্রেত, এগুলির দিকে তাদের মনোযোগ দিতে হচ্ছে। সেখানে সব ক্ষেত্রে যে দক্ষতা, পরিপক্কতার পরিচয় দিতে পারছে, এই কথাটা বলতে পারলে আমি খুশি হতাম, কিন্তু বাস্তবতা হচ্ছে যে সেটা তারা পারছে না। ফলে এগুলির মধ্যে কিন্তু চারদিকে নানান তৃণমূল পর্যায়েও আমরা দেখতে পাচ্ছি যে নারীর প্রতি সহিংসতাটা বেড়ে চলেছে। সেটা খুবই উদ্বেগজনক এবং এটাকে অ্যাড্রেস করাটা সরকার না শুধু, প্রত্যেকেরই দায়িত্ব, সামাজিক শক্তিগুলির দায়িত্ব, রাজনৈতিক দলগুলির দায়িত্ব, অভিভাবক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, সবারই দায়িত্ব এটা। আপনার কথা সূত্র ধরে আমরা যদি একটি শিরোনাম উল্লেখ করি, পরে আরও একটি শিরোনাম রয়েছে, আমরা যাব। নারীরাই আক্রান্ত হয় এমন রোগ 12টি, আক্রান্ত 4,35,00,000। নারীর স্বাস্থ্য নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনের শিরোনাম এখানে করা হয়েছে। নারীরা আপনি দেখেন ঘরে ঘরে নিজেরা এত স্যাক্রিফাইস করে, তারা অপুষ্টিতে ভোগে, তারা সবার পরে উচ্ছিষ্টটুকু অনেক সময় জোটে না, বাস্তবতা যেটা। ফলে তাদের রোগ বালাই, এবং তারা চেপেও রাখে যে আবার খরচ হবে একটা এক্সট্রা, এবং একটা বিড়ম্বনা হবে, ফ্যামিলির উপর একটা চাপ তৈরি হবে। ফলে এই কিন্তু রোগগুলি তাদের পুষতে হয়, অনিচ্ছায়ও পুষতে হয়। সেই সব কারণে কিন্তু তারা শিকার হয় বেশি, অপুষ্টির শিকারটা হয় বেশি সামগ্রিকভাবে যদি আমরা দেখি, মানে উচ্চবিত্তদের কথা বাদই দিলাম। তো ফলে এই দিকেও আমাদের কিন্তু নজর দেওয়া উচিত। সেখানে দায়িত্বটা কিন্তু প্রধানত পুরুষের। এবং আপনি এর আগে কিছু পরিস্থিতির কথা বলছিলেন, তেমন শিরোনামও রয়েছে, পথে মাঠে ঘরে নারীর প্রতি বিদ্বেষ, সহিংসতা। পাশাপাশি আরেকটি শিরোনাম, এটি বড় করে বলা হয়েছে, সীমান্তে কড়াকড়ির মধ্যেও থেমে নেই নারী পাচার। বিশেষ করে বাংলাদেশ ভারত সীমান্তের কথা বলা হয়েছে। আমি তো বলেছিলাম যে নারীকে আমরা ভোগের সামগ্রী হিসেবেই দেখি পুরুষরা, সেই মানসিকতাটা বদলাতে হবে। মূল কথাটা হচ্ছে সেখানে তাকে মানুষ হিসেবে সম্মান করতে হবে, আমাদের সহযাত্রী হিসেবে দেখতে হবে। নারীদেরকে পিছনে ফেলে আমরা এগিয়ে যেতে পারবো না, কোনোভাবেই প্রগতি অর্জন করা সম্ভব না, সমৃদ্ধি অর্জন করা সম্ভব না। খণ্ডিতভাবে তো এগিয়ে লাভ নেই। উন্নয়নটাকে এইবার এই জন্যে উন্নয়নের কথা বলা হয়েছে, ক্ষমতায়নের কথা বলা হয়েছে। তো এগুলি কেন বলতে হবে? আমি বলতে চাই যে এরকম দিন আসুক যেখানে নারী দিবস পালন করতে না হয়। 364 জন যদি পুরুষ দিবস হয়, একদিন কেন নারী দিবস হবে? তাহলে ভাগ করে দিক, সমান সমান ভাগ করে দিয়ে বছরের অর্ধেক দিবস নারীর হলো, অর্ধেক পুরুষের হলো, সেখানে একটা সমতা হতে পারে। আমরা এবার ভিন্ন শিরোনামে যাচ্ছি। আমাদের সামনে রয়েছে, নির্বাচনের আগে জুলাই সনদ কার্যকর দেখতে চায় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, এটি তারা সংবাদ সম্মেলনে বলেছেন। না, এখন সবাই গভীর আগ্রহ এবং কৌতূহলের সঙ্গে তাদের কার্যক্রম, তৎপরতা এটা লক্ষ্য করছে। তারা এটা বলা হচ্ছে 300 আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবে। আবার বলা হচ্ছে যদি তৃণমূলে যদি শক্ত অবস্থান না হয়, তারা তাহলে জোট করবে। এগুলি একটু শেপ নিতে একটু সময় নেবে। তারা এখনও নিবন্ধিতই হয়নি, ঈদের পরে হয়তো নিবন্ধিত হবে। এর মধ্যে তারা বহু জায়গায় সাংগঠনিক সভা করেছে, সমাবেশ করেছে। আবার তাদের মধ্যে এবার পদত্যাগের ঘটনাও ঘটেছে, সেখানে নানান পোলারাইজেশন হচ্ছে, তলে তলে অন্য দলের সঙ্গে যোগাযোগ হচ্ছে। হবেই, এটা রাজনীতি মাঠটাই তো এরকম, শেষ কথা বলে কিছু নাই। কার সঙ্গে কখন কার ঐক্য হবে সেটা বোঝা মুশকিল আগের থেকে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, এইসব পোলারাইজেশনগুলি দ্রুত হতে থাকবে। আমরা অপেক্ষা করতে হবে আমাদেরকে দেখার জন্য যে এটা শেষ পর্যন্ত কি অবয়বটা নেয়। এখনই কমেন্ট করাটা আর্লি হয়ে যাবে আর কি। কিন্তু এই শিরোনামে যেমন স্পষ্ট করে বলা হয়েছে সংবাদ সম্মেলনের বরাত দিয়ে, যে নির্বাচনের আগেই জুলাই সনদের মানে কার্যকর দেখতে চায়। আমরা জানি যে অন্য দলগুলো, বিশেষ করে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিক থেকেও যেমন বলা হচ্ছে যে পাশাপাশিও চলতে পারে সংস্কার কিংবা অন্য যে কোনো বিচার চলতে পারে, বিষয়গুলো পাশাপাশি চলতে পারে, কিন্তু নির্বাচনটি যথাসময়ে বা দ্রুত করার দিকে। নির্বাচনের ব্যাপারেও তো বিভ্রান্তি তৈরি হয়েছে। একবার বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে হতে পারে, আবার বলা হচ্ছে যে জুনে চলে যেতে পারে। নানান কিন্তু এটার মধ্যে কথা আছে এবং উল্টাপাল্টা জিনিস আছে, এগুলি এখনো স্পষ্ট অবয়ব নেয় নাই। ফলে জুলাই সনদ এখানে আসছে, তারপরে আবার কেউ বলছে সংস্কার না করে নির্বাচন হবে না। আবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। তো এগুলি রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে একটা মতৈক্যে পৌঁছতে হবে।
সেটাই আমরা আশা করব, যত তাড়াতাড়ি সেটা করবে ততই মঙ্গল হবে। এটার মধ্যে আপনি দেখবেন যে সরকারের বিরুদ্ধে এবং জুলাই আগস্ট যেই ছাত্র গণ অভ্যুত্থান সর্বপ্লাবী এবং এত প্রাণদান, সেই মহৎ উদ্দেশ্যটাকে বানচাল করার জন্য ষড়যন্ত্র এখনও ক্রিয়াশীল আছে, দেশে আছে, দেশের বাইরে আছে। গতকালও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন অন্তর্ভুক্তিমূলক তারা একটা নির্বাচন দেখতে চান, তারপরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে। এর আগে ভারতীয় সেনাপ্রধানও বলেছেন যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা একটা সমঝোতায় আসবেন। তো তার আগে কি এই সরকার কি বেআইনি? এটা তারা ম্যান্ডেট নিয়ে আসেনি, জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, এটা তো ঠিক না। এটা তো ভারতের একতরফা দাদাগিরি হচ্ছে এবং সীমান্তে রক্ত ঝরছে, আপনি দেখতে পাচ্ছেন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে হয়তো তারা আওয়ামী লীগকে ইনক্লুড করে বোঝাতে চাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ কতখানি নির্বাচনে আসতে পারবে, আদৌ পারবে কিনা, কতখানি পারবে, এটাও একটা এখনও কিন্তু স্থির হয়নি। সেটাও বিচারের প্রক্রিয়াধীন আছে। তাদের গণহত্যার জন্য যে দায় সেটা নিতে হবে, আন্তর্জাতিকভাবে সেটা প্রমাণিত হয়েছে, আপনি জানেন, আন্তর্জাতিক আদালতেও সেটা যাবে। তো এই প্রক্রিয়াও চলছে, সেগুলি এখনই কিন্তু শেপ নিচ্ছে না। ফলে এটা বুঝতে বুঝতে কিন্তু একটু আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। হয়তো আগামী মাসে আমরা বলতে পারবো ঈদের পরে। এখনও কিন্তু রোজার মধ্যেও রাজনীতি থেমে নেই, ইফতার রাজনীতি চলছে, তারপর সভা সমাবেশ চলছে। অন্যান্য রোজায় আমরা বিরতি দেখি, কিন্তু যেহেতু নির্বাচনটা আসন্ন, ফলে রাজনৈতিক তৎপরতাগুলি আমাদের চোখে পড়ছে, দেখতে পাচ্ছি। এর মধ্যে নানান ধরনের মেরুকরণ হচ্ছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে। তো এটা শেপ নিতে একটু সময় লাগবে, আমরা সেটার জন্য দেখার জন্য অপেক্ষা করতে হবে। এনসিপির যিনি আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, যিনি তথ্য সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে, তিনি বলেছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও এতটা স্বাভাবিক করা যায়নি যা নির্বাচনের জন্য উপযোগী। তো আমরা আজকের সংবাদপত্রেও একটি শিরোনাম দেখতে পাচ্ছি, আপনার সংবাদপত্রেই, সেটি হচ্ছে আইনশৃঙ্খলা স্বাভাবিক করাই মূল চ্যালেঞ্জ। এটি আপনারা করেছেন এই অন্তর্বর্তী সরকারের 7 মাসকে ঘিরে যে বিশ্লেষণ, তা মানে তাকে ঘিরে, এবং এখানে আপনারা নারীর প্রতি বিদ্বেষ, হামলা, এই কথাগুলো উল্লেখ করেছেন। না, সেটা একটু সময় তো লাগবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলেছি তো নাজুক আছে এখনও, সেটা সেভাবে অ্যাড্রেস করতে পারেনি, তবে অনেকখানি করে ফেলেছে। আমরা আশাবাদী হতে চাই যে এটা সরকার সক্ষম হবে। এবং নিত্যপণ্যেরও একটা অস্থিরতা আছে, সেখানেও কিন্তু কিছুটা অগ্রগতি হয়েছে, এবং মূল্যস্ফীতির ব্যাপারেও কিন্তু কিছুটা অগ্রগতি হয়েছে, এটা তো স্বীকার করতে হবে। এবং এটাও সত্য কথা যে 7 মাসের মধ্যে কিন্তু ম্যাজিক্যালি কিছু করা সম্ভব না, কারণ চারদিকে এত অস্থিরতা। 15 বছরের জঞ্জাল সাফ করা 7 মাসে সম্ভব না, এবং এই অল্প কয়েকজন উপদেষ্টার উপরে দায়িত্ব দিলে তো হবে না। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পেশাজীবী মানুষ, প্রত্যেকটা সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি, প্রত্যেকেরই দায়িত্ব আছে কিন্তু এই বিপ্লবটাকে সংহত করা, এটাকে স্থায়ী রূপ দেওয়া এবং এটার অর্জনটাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া। প্রাথমিক বিজয়টা অর্জিত হয়েছে 36 জুলাই, কিন্তু মূল চ্যালেঞ্জটা কিন্তু সামনে রয়ে গেছে। গণতন্ত্রের উত্তরণের এবং স্থিতিশীল একটা বাংলাদেশ গড়ে তোলার জন্যে যেই মূল চ্যালেঞ্জ, সেটা সামনে রয়ে গেছে, এবং সবাই মিলে আমাদের জাতীয় মতৈক্য একটা প্রতিষ্ঠা করে সেটাকে মোকাবেলা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ জনাব হাসান হাফিজ, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার আলোচনার জন্য। তো অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমাদের সম্মানিত আলোচক যেমন বলছিলেন যে একটি স্থিতিশীল পরিস্থিতির জন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এবং নারীসহ সব মানুষের সমতা, ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠার জন্য সবার সহযোগিতা, সবার অংশগ্রহণ এবং সবার ধৈর্য প্রয়োজন। আমরা আশা করি তার এই সুপারিশ আমরা বিবেচনায় রাখব। ভালো থাকবেন সবাই। সংবাদপত্রে বাংলাদেশের আজকের আয়োজনটি এই পর্যন্তই।